আচ্ছা, ট্রান্সপোর্ট, এটা তো জানো যে ট্রান্সপোর্ট করা মানে পরিবহন করা, ঠিক আছে। আমাদের প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ট্রান্সপোর্টেশন প্রবলেম। ট্রান্সপোর্টেশন প্রবলেম বলতে আমরা কি বুঝি। প্রথম ডেফিনিশনের মধ্যে, প্রথম কথার মধ্যেই পুরো চ্যাপ্টারের সার সংক্ষেপ। এই জন্য শুরুতে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ডেফিনিশনটা ক্লিয়ার করব যে হোয়াট ইজ ট্রান্সপোর্টেশন প্রবলেম। দেখো, ট্রান্সপোর্টেশন প্রবলেম বলতে আমরা কি বুঝি। ট্রান্সপোর্ট করা, ট্রান্সপোর্টেশন প্রবলেম কিন্তু আইআইইউসির ওয়ান অফ দ্য প্রবলেম, ঠিক না। সে যে তোমরা শহর থেকে এই যে ক্যাম্পাস পর্যন্ত ট্রান্সপোর্ট, মানে কি যে বাস করে অনেক কষ্টে শিডিউল ধরে ধরে ক্লাস করতে যেত, ঠিক আছে। কেউ হয়তো সিট নিয়ে কষ্ট, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম থাকতো। তো যাই হোক, আমরা এখানে ট্রান্সপোর্টেশন প্রবলেম বলতে কি বুঝি, এই যে বিজনেস পারপাসে, ঠিক আছে। যেহেতু তোমরা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের জন্য ভর্তি হয়েছে, এই জন্য তোমাদেরকে জানতে হবে যে রিগার্ডিং বিজনেস হোয়াট ইজ ট্রান্সপোর্টেশন প্রবলেম, ঠিক আছে। একটু খেয়াল করো, ধরো তুমি যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টের বিজনেস করতেছো। তো তুমি যে সিঙ্গেল প্রোডাক্টের বিজনেস করছো, ধরো তুমি একজন এন্টারপ্রেনার, তুমি যে প্রোডাক্ট গুলা তুমি নিজেই প্রডিউস করে থাকো, ঠিক আছে। এখন যে প্রোডাক্ট গুলা তুমি প্রডিউস করতেছো, প্রডিউস করার পর প্রোডাক্ট গুলা তোমার কাছে রাখতে হবে না, কোন একটা গোডাউনে তো রাখতে হবে। ধরো যেই জায়গায় তুমি প্রোডাক্ট গুলা রাখবা সেটাকে বলা হয় সাপ্লাই সেন্টার, ঠিক না। অর্থাৎ যেখান থেকে তুমি প্রোডাক্ট গুলা অন্য জায়গায় সাপ্লাই দিবা, কারণ তুমি নিজেই তো প্রডিউস করতেছো। ধরো তুমি সারা বাংলাদেশে প্রোডাক্ট গুলা সাপ্লাই দেওয়ার সুবিধার্থে তুমি 3 জায়গায় 3টা অফিস করছো। কোথায় কোথায় দেখো, একটা ধরো ঢাকাতে, ঠিক আছে, একটা ধরো চিটাগংয়ে, আর আরেকটা ধরো রাজশাহীতে। 3 জায়গায় 3টা তুমি সাপ্লাই সেন্টার রাখছো। এগুলোকে বলা হয় সাপ্লাই সেন্টার, অথবা বলা হয় অরিজিন। অরিজিন মানে তো মূল বিন্দু, ঠিক না, মানে স্টার্ট আর কি, এখান থেকে প্রোডাক্ট গুলো যাত্রা শুরু করে। সাপ্লাই সেন্টার অর অরিজিন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই সাপ্লাই সেন্টার থেকে যদি, অথবা এটাকে বলা যায় সোর্সও বলা যায়, এটার নাম আর একটা দিই সোর্স, ঠিক আছে। এই সাপ্লাই সেন্টার থেকে ধরো তোমার বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটে তো আর তুমি সাপ্লাই দেবে না, তোমরা ধরো বিভিন্ন জায়গায় তুমি ডিলার রাখলা। ওই ডিলারের জায়গাগুলোতে কি করলা, ধরো কয়েকটা জায়গায় তোমার ডিলারশিপ আছে, তুমি কয়েকজনকে ডিলারশিপ দিছো। তো তাদের কাছে তুমি প্রোডাক্ট গুলা কি দিবা, সাপ্লাই দিবা। তো এরকম ধরো তুমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মোট তুমি 4টা ডিলারশিপ দিছো, 1 2 3 4। অর্থাৎ তুমি এই প্রোডাক্ট গুলা এই 4টা জায়গায় তুমি কি দিবা, সাপ্লাই দিবা, ঠিক আছে। তো যেখানে সাপ্লাই দিবা সেগুলোকে বলা হয় ডিমান্ড সেন্টার, অর্থাৎ তোমার প্রোডাক্ট গুলার ডিমান্ড আছে ওই জায়গায়। তাহলে এটাকে বলা হয় সাপ্লাই সেন্টার, আর এটা হচ্ছে কি ডিমান্ড সেন্টার। অথবা এটাকে বলা হয় ডেস্টিনেশন, মানে গন্তব্য, ঠিক না। অথবা এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট সেন্টার, রিকোয়ারমেন্ট সেন্টার, ঠিক আছে। তাহলে সাপ্লাই সেন্টার থেকে ডিমান্ড সেন্টারে, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে, ঠিক না, অর্থাৎ অরিজিন থেকে রিকোয়ারমেন্ট সেন্টারে প্রোডাক্ট গুলা কি করতে হবে, তোমার সাপ্লাই দিতে হবে, এখান থেকে এখানে প্রোডাক্ট গুলা যাবে। এখন আমাকে বলো, এই প্রোডাক্ট গুলা কি আলাদিনের চালাকের মতো উড়ে উড়ে চলে যাবে, নিজে নিজে জাদুর মতো চলে যাবে? যাবে না। তাহলে নিশ্চয়ই কোন একটা মাধ্যম দিয়েই তো প্রোডাক্ট গুলা কি করতে হবে, এই যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনের প্রোডাক্ট গুলা কি করতে হবে, সাপ্লাই করতে হবে। তাহলে যেই মাধ্যমে আমরা সাপ্লাই করব, ওই মাধ্যমটাকে আমরা কি বলি, ট্রান্সপোর্ট করা, মানে পণ্যগুলা পরিবহন করতে হবে, ঠিক না। তাহলে ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদেরকে সোর্স থেকে ডেস্টিনেশনের প্রোডাক্ট গুলা কি করতে হবে, সাপ্লাই দিতে হবে। তাহলে ধরো এই যে ঢাকা থেকে এখানে গেল, ঢাকা থেকে এখানে পাঠাইলা, চিরাং থেকে এখানে পাঠাইছো, চিরাং থেকে এখানে পাঠাইলা, চিরাং থেকে এখানে পাঠাইলা, রাজশাহী থেকে এখানে পাঠাইছো, রাজশাহী থেকে এখানে পাঠাইলা। এরকম ধরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পণ্যগুলা কি করলা, তুমি পরিবহন করলা, ঠিক আছে। তাহলে এই বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে পণ্যগুলা যে পরিবহন করবা, তো পরিবহন করার ক্ষেত্রে বলে না, এই যে ঢাকা থেকে বগুড়াতে পাঠাও, এই যে বগুড়াতে যাও, তো বগুড়াতে যাওয়ার সময় দেখানোর সময় তো এইভাবে দেখায়, ঠিক না। যেমন ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে
যে সিটি থেকে আইসি কোন দিকে, তখন তুমি এরকম উত্তর দিকে দেখাই বলবো যে এইদিকে হচ্ছে আইসি, এই যে উত্তর দিকে গেলে আইসি পাওয়া যায়। আসলে কি আইসির রাস্তাটা কি সোজা? সোজা না। আইসিতে যাওয়ার রাস্তা এখানে তো অনেক আঁকা বাঁকা রাস্তা আছে, কিন্তু আমাদের তো সেটা না। আমরা দেখানোর সময় কিভাবে দেখাই? সোজা এদিক থেকে ওদিকে দেখাই, ঠিক না? এদিকে যাও ওদিকে যাও, দেখানোর সময় আমরা এটা লিনিয়ারলি দেখাই। লিনিয়ার মানে রৈখিক ভাবে দেখাই। অর্থাৎ আমরা বলতে পারি বিভিন্ন ডেস্টিনেশন থেকে বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে আমরা প্রোডাক্ট গুলো যে নিব, এটা কিভাবে দেখাবো? এই যে লিনিয়ার রেখা দিয়ে দেখাবো না, ঠিক আছে? তো এই জন্য এটাকে, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমটাকে ওয়ান কাইন্ডস অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমও বলা হয়। এটা হচ্ছে স্পেশাল ক্লাস অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটা স্পেশাল ক্লাস অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যেখানে আমরা কোন একটা সিঙ্গেল প্রোডাক্টকে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে কি করব, প্রোডাক্ট গুলা কি করব, আমরা ট্রান্সপোর্ট করব। তবে আমাদের টার্গেট আছে, কিন্তু মূল একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা কি? যে এমন ভাবে প্রোডাক্ট গুলো আমরা ট্রান্সপোর্ট করব যাতে আমাদের টোটাল ট্রান্সপোর্টেশন কস্টটা সবচেয়ে কি হয়, মিনিমাম হয়। মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্টের যাতে আমরা প্রোডাক্ট গুলা কি দিতে পারি, সাপ্লাই দিতে পারি। তাহলে এখানে আমাদের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে আমরা প্রোডাক্ট গুলা সাপ্লাই দিব। প্রোডাক্ট বলতে একটা সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে? একটা সিঙ্গেল প্রোডাক্ট আমরা কি করব, সাপ্লাই দিব, ঠিক আছে? তো কার মাধ্যমে? যে ট্রান্সপোর্ট করে, যে ট্রান্সপোর্টের মাধ্যমে সাপ্লাই দিব। তবে আমাদের এখানে মূল অবজেক্টিভ, মূল গোল, এখানে আমাদের গোলটা কি? গোলটা এমন ভাবে সাপ্লাই দিব যাতে এখানে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট যেটা আছে, এই কস্টটা যাতে কি হয়, মিনিমাম হয়। অর্থাৎ মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্টে এটা সাপ্লাই দেওয়াটাই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ। ক্লিয়ার কিনা দেখো, এই কথাটা ক্লিয়ার? এখন যেই ম্যাথমেটিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে আমরা মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্টের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে প্রোডাক্ট গুলা সাপ্লাই দিতে পারি, ওই ম্যাথমেটিক্যাল টেকনিকটাকেই কি বলা হয়, ট্রান্সপোর্টেশন প্রবলেম বলা হয়। সবাই আশা করি ক্লিয়ার? তাহলে ট্রান্সপোর্টেশন প্রবলেম কি? ট্রান্সপোর্টেশন প্রবলেম হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল টেকনিক যার মাধ্যমে আমরা মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট ক্যালকুলেট করে একটা সিঙ্গেল প্রোডাক্টকে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে সাপ্লাই দিতে পারি। আচ্ছা, আশা করি ক্লিয়ার? আচ্ছা, তাহলে খুব সহজ। ট্রান্সপোর্টেশন প্রবলেমের অবজেক্টিভ কয়টা? একটা, সিঙ্গেল অবজেক্টিভ। এটার অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন কস্টকে মিনিমাইজ করা। যেই টেকনিকের মাধ্যমে ট্রান্সপোর্টেশন কস্টকে মিনিমাইজ করতে পারবা, ওই টেকনিকটার নামই হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। আশা করি সবার কাছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ডেফিনিশনটা কি বলতে পারি? তোমাদের টেক্সট বইতে এই যে একদম নোট নোট করা আছে ইয়াতে, এই যে এটা চ্যাপ্টার নাম্বার 4, এই যে চ্যাপ্টার নাম্বার 4 এ তোমাদের যে টেক্সট বই আছে, এই যে চ্যাপ্টার 4 এর স্টার্টিং এ এই যে 4.1 সেকশনের মধ্যে আছে, দেখবা। তাহলে আমি ডেফিনিশনটা কি বলতে পারি? এরকম বলতে পারি না? দেখো তো, মনোযোগ দিয়ে শুনো তো। ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ এ স্পেশাল ক্লাস অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। Transportation problem is a special class of linear programming problem in which a single product is to transport from several sources to different destination with a minimum transportation cost. Clear কিনা দেখো, অথবা with the goal of minimum transportation cost. Clear এখন? সবাই ক্লিয়ার ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কি জিনিস? ওকে, তাহলে পুরো চ্যাপ্টারের সার সংক্ষেপ হচ্ছে একটাই কথা, যে আমাদের এখানে প্রোডাক্ট ট্রান্সপোর্ট করব যাতে কস্টটা মিনিমাম হয়। এটাই হচ্ছে আমাদের মূল সার সংক্ষেপ। তাহলে খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে? এখন তোমাকে জানতে হবে যে কিভাবে তুমি ট্রান্সপোর্টেশন কস্টটা মিনিমাইজ করতে পারো। সেটা জানার আগে তোমাদেরকে জানতে হবে ট্রান্সপোর্টেশন প্রবলেম কি কি ধরনের আছে, মানে টাইপস অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম সম্বন্ধে তোমরা জানতে পারলে তারপর এই প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা সম্বন্ধে তোমরা জানতে পারবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে ইরেজ করতে পারি। ওকে, আচ্ছা, ওকে,
এখন আমরা শিখবো টাইপস অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। সংক্ষেপে টিপি লিখলাম। টিপি মানে ট্রান্সপোর্টেশন প্রবলেম। There are basically two types of transportation problem. One is balanced transportation problem and another one is unbalanced transportation problem. Balanced and unbalanced. ঠিক আছে? আচ্ছা, what is balanced transportation problem? Balanced transportation problem বলতে আসলে আমরা কি বুঝি? তো দেখো, এখানে তো দুইটা কথা ছিল। একটা ছিল সোর্স অর্থাৎ সাপ্লাই সেন্টার, আর একটা ছিল ডেস্টিনেশন মানে ডিমান্ড সেন্টার। ধরো তোমার সাপ্লাইতে অর্থাৎ তুমি যে প্রোডাক্টগুলো প্রডিউস করছো, ওই প্রোডাক্টগুলো প্রডিউস করার ক্ষেত্রে তুমি ধরো 1000 প্রোডাক্ট প্রডিউস করছো, এবং তোমার যে ডিমান্ড সেন্টার যেখানে যে তুমি প্রোডাক্টগুলো পাঠাবা, ওই কাস্টমারদের প্রোডাক্টের ডিমান্ড যদি 1000টাই হয়ে থাকে, অর্থাৎ যতগুলো প্রোডাক্ট তুমি প্রডিউস করছো ঠিক কাস্টমারদের ডিমান্ড যদি তুমি 100% কি করতে পারো, ফুলফিল করতে পারো, এবং তোমার কোনো প্রোডাক্ট যদি নষ্ট না হয়, অবিক্রিত আনসোল্ড যদি থেকে না যায়, তাহলে এই যে সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি টোটাল সব প্রোডাক্টগুলো যে তুমি সাপ্লাই দিয়ে দিলা, তাহলে এই যে পণ্য যে পরিবহন করলা, এই যে কমিউনিকেশন, এই সিস্টেমটাকেই কি বলা হয়? ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম বলা হয়। দ্যাট মিন্স এক কথা আমরা বলতে পারি, ইফ টোটাল ডিমান্ড ইজ ইকুয়াল টু টোটাল সাপ্লাই অফ এ ট্রান্সপোর্টেশন প্রবলেম, দেন দিস ইজ কল্ড এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ইফ আমরা কি বলতে পারি যে টোটাল ডিমান্ড, if total demand is equal to total supply of a transportation problem, then this is called a balanced transportation problem. তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, what is unbalanced transportation problem? তাহলে এরকম বলতে পারি না, if total demand is not equal to total supply of a transportation problem is called an unbalanced transportation problem. Clear? তো আমি এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। একসাথে এক্সাম্পলের মাধ্যমে কয়েকটা কাজ হয়ে যাবে। আচ্ছা, লেখা হলে আমাকে বলবা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম এন্ড আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ডান, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, আমি এক্সাম্পল দিই। প্রথমে আসো একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমের আমি এক্সাম্পল দিচ্ছি। ব্যালেন্সড, দেখো এই যে ম্যাট্রিক্সের ভাষায় এদিকে বলা হয় ফ্রম, এদিকে টু, ঠিক না? এখান থেকে প্রোডাক্ট এখানে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা হচ্ছে সোর্স, সোর্স গুলা বললাম অর্থাৎ সাপ্লাই সেন্টার। আমি বললাম সাপ্লাই সেন্টার আছে তিনটা, S1 S2, ধরো দুইটা লিখলাম, দুইটা সাপ্লাই সেন্টার এক্সাম্পল দেওয়ার জন্য। সাপ্লাই সেন্টার দুইটা লিখলাম। আর ধরো ডিমান্ড সেন্টার আছে দুইটা, D1 D2, দুইটা ডিমান্ড সেন্টার। তোমার সাপ্লাই সেন্টার আছে দুইটা, ডিমান্ড সেন্টার আছে কয়টা? দুইটা। এখন এই বিভিন্ন সাপ্লাই সেন্টার থেকে বিভিন্ন ডিমান্ড সেন্টারে তুমি প্রোডাক্ট গুলো যে পাঠাবা, একটু খেয়াল করো তো। ফার্স্ট সাপ্লাই সেন্টার থেকে ফার্স্ট ডিমান্ড সেন্টারে যদি প্রোডাক্ট তুমি পাঠাইতে চাও, ধরো ঢাকা থেকে তুমি বগুড়াতে প্রোডাক্ট পাঠাবা, তাহলে পার প্রোডাক্টের কস্ট, সাপোজ এই যে ভিতরে যে আছে এগুলোকে কস্ট দিয়ে ডেনোট করা হয়, ঠিক আছে? পার প্রোডাক্টের ট্রান্সপোর্টেশন কস্ট ধরো এই যে 5 টাকা করে, অর্থাৎ প্রতি প্রোডাক্টে কত টাকা করে পড়ে? 5 টাকা। আর প্রথম সাপ্লাই সেন্টার থেকে সেকেন্ড ডিমান্ড সেন্টারে, দ্বিতীয় যে ডিমান্ড সেন্টার, এখানে যদি প্রোডাক্ট পাঠাইতে চাও, সাপোজ কয় টাকা করে খরচ হয়? 60 টাকা করে। আর সেকেন্ড সাপ্লাই সেন্টার থেকে প্রথম ডিমান্ড সেন্টারে যদি তুমি প্রোডাক্ট পাঠাইতে চাও, তাহলে এখানে ধরো পার প্রোডাক্টে 6 টাকা করে খরচ হয়। আর সেকেন্ড সাপ্লাই সেন্টার থেকে সেকেন্ড ডিমান্ড সেন্টারে যদি প্রোডাক্ট পাঠাইতে চাও, এখানে ধরো সাপোজ 60 টাকা করে খরচ হয়। ক্লিয়ার এখন? তাহলে এই যে ভিতরে যে লিখলাম এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পার ইউনিট ট্রান্সপোর্টেশন কস্ট। ভিতরে এগুলো দিয়ে কি বোঝায়? পার ইউনিট ট্রান্সপোর্টেশন কস্ট, ঠিক আছে? আচ্ছা,
এখন খেয়াল করো, এই যে প্রথম যে গোডাউন, তোমার যে প্রথম যে সাপ্লাই সেন্টার আছে, এই গোডাউনে টোটাল তোমার কয়টা প্রোডাক্ট আছে, অর্থাৎ কয়টা প্রোডাক্ট তুমি সাপ্লাই দিতে পারবা। তোমার ফার্স্ট গোডাউনে ধরো তোমার 200টা প্রোডাক্ট আছে, আর সেকেন্ড গোডাউনে ধরো 150টা প্রোডাক্ট আছে। এখানে 200টা, এখানে 150টা। এটা ফার্স্ট সাপ্লাই সেন্টারে, এটা সেকেন্ড সাপ্লাই সেন্টারে। তাহলে বলো টোটাল তোমার কয়টা প্রোডাক্ট আছে। এখন প্রোডাক্ট তোমার দুইটা গোডাউন মিলে মোট কয়টা প্রোডাক্ট আছে? 350, 350টা প্রোডাক্ট আছে, ঠিক না? আচ্ছা, আর প্রথম যে ডিমান্ড সেন্টার, ওরা বলতেছে যে আমাদের টোটাল প্রোডাক্ট দরকার হচ্ছে 180টা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ফার্স্ট ডিমান্ড সেন্টারের যে টোটাল প্রোডাক্টের ডিমান্ড, তারা বলতেছে আমাদের প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে কতটা? 180টা। আর সেকেন্ড যে ডিমান্ড সেন্টার, ওরা বলতেছে আমাদের প্রোডাক্ট দরকার কয়টা? 170টা। তাহলে আমাকে বলো এই ডিমান্ড সেন্টার দুইজনের মিলে টোটাল কয়টা প্রোডাক্ট দরকার, ওদের টোটাল কয়টা প্রোডাক্টের ডিমান্ড? একজনের 180টা দরকার, একজনের 170টা দরকার। তাহলে বলো কয়টা প্রোডাক্টের ডিমান্ড? 350। ভেরি গুড। তাহলে দেখো তো, এখানে ওর কাছে আছেও 350টা প্রোডাক্ট, আর ও দিতে পার, ওর প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে 350টা। তাহলে বলো এটা কি সাপ্লাইয়ের ডিমান্ড ইকুয়াল না? ইকুয়াল। যদি টোটাল সাপ্লাই আর টোটাল ডিমান্ড ইকুয়াল হয়, তখন সেটাকেই বলা হয় ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। ক্লিয়ার? কিভাবে লিখতে হয় বুঝা গেছে? তাহলে এটা একটা ফরমেশনও শেখা হয়ে গেল। একটা ট্রান্সপোর্টেশনের প্রবলেমের ফরমেশন কি? ফরমেশন হচ্ছে এদিকে সাপ্লাই সেন্টার, এদিকে ডিমান্ড সেন্টার, মাঝখানে হচ্ছে পার ইউনিট ট্রান্সপোর্টেশন কস্ট, ঠিক আছে? আর এদিকে হচ্ছে সাপ্লাই প্রোডাক্ট অর্থাৎ কোয়ান্টিটি, এদিকে ডিমান্ড প্রোডাক্ট অর্থাৎ কোয়ান্টিটি। এগুলো কোয়ান্টিটি আর ভিতরগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, প্রাইস, মানে পার ইউনিট ট্রান্সপোর্টেশন কস্ট। ক্লিয়ার? আর দেখবা যে কি এই টোটালটা আর এই টোটালটা যদি সেম হয়, ইকুয়াল হয়, তাহলে সেটাই হচ্ছে যে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। সবাই ক্লিয়ার? ওকে। তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার তোমাদেরকে আমি আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা এক্সাম্পল দিই। সেটা লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবা। ডান। ওকে, তাহলে আমরা একটা আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমের এক্সাম্পল দিই। খুব সহজ। এই যে শুধুমাত্র যে কোনো একটা চেঞ্জ করে দিলাম আর কি। ধরো এটা 170 না হয়ে সেকেন্ড যে ডিমান্ড সেন্টার আছে এটা হচ্ছে 160। বলো এটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্সড? এখানে টোটাল সাপ্লাইতে প্রোডাক্ট আছে 350টা, কিন্তু ডিমান্ডে টোটাল প্রোডাক্ট দরকার ওদের 340টা। তাহলে এখানে ডিমান্ড আর সাপ্লাই কি হয় নাই? ইকুয়াল হয় নাই। তাহলে এটাকে বলা হয় কি? আনব্যালেন্সড। এটাকে বলা হয় আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। প্রয়োজনে তোমরা, এখানে তো আমি ডিমান্ড কম লিখছি, প্রয়োজনে সাপ্লাইও কম লিখতে পারো, ঠিক আছে? হয় ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে কম হবে, না হয় সাপ্লাই ডিমান্ডের চেয়ে কম হবে। যে কোনো একটা দিয়ে এক্সাম্পল দিতে পারো, কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার সবার কাছে। আচ্ছা, এবার বলি, যেহেতু এটা একটা প্রোগ্রামিং, লিনিয়ার প্রোগ্রামিং বলতেছি, তাহলে প্রোগ্রামিং মানে তো সফটওয়্যার বেসড কাজ আছে না? সফটওয়্যারে ইনপুট আর আউটপুট যদি সেম না থাকে, কখনো সফটওয়্যার কাজ করবে? আমাকে বলো তো। ইনপুট আর আউটপুট দুইটা যদি ব্যালেন্স না থাকে, কখনো সফটওয়্যার রান করবে? করবে না। ঠিক তেমনি যে কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম যদি সলভ করতে হয়, এটার কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? এখনো তো সলভের সিস্টেম কি আমরা এখনো শিখি নাই। তবে সলভ তখনই করা যাবে যদি ওই ট্রান্সপোর্টেশন প্রবলেমটা ব্যালেন্সড হয়। তাহলে হোয়াট ইজ দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর সলভিং এ ট্রান্সপোর্টেশন প্রবলেম? একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করার জন্য কন্ডিশনটা কি, মানে কোন কন্ডিশনের উপরে বেস করে এই ট্রান্সপোর্টেশন প্রবলেমকে সলভ করা যাবে? তাহলে আমাকে বলো কন্ডিশনটা কি। ওই অর্থাৎ এটার সলিউশন পাওয়া যাবে কখন? যদি এটা ব্যালেন্স হয়, ঠিক না? তাহলে আমরা বলতে পারবো
এটার ফিজিবল সলিউশন তখনই পাওয়া যাবে, ফিজিবল সলিউশন, ঠিক আছে, অর্থাৎ ফিজিবিলিটি, এটার ফিজিবিলিটি অর্থাৎ সুবিধাজনক সমাধান তখনই পাওয়া যাবে, অথবা আমরা বলতে পারি এটার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, বলতে পারি না? নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে কি, যে এটাকে মাস্ট বি কি হইতে হবে, ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম হতে হবে, ঠিক না? যদি এটা ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম হয় তাহলেই এটা একটা ফিজিবল সলিউশন পাওয়া যাবে। ক্লিয়ার এখন? আচ্ছা, এখন ধরো তোমাকে কোন একটা কোশ্চেনে একটা আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম দিয়ে দিচ্ছে, তাহলে এটাকে কি সলভ করা যাবে? যাবে না। তাহলে যেহেতু একটা আনব্যালেন্স প্রবলেমকে সলভ করা যাবে না, এই প্রোগ্রামটা রান করা যাবে না, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এই আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমটাকে কিসে কনভার্ট করা? ব্যালেন্সে কনভার্ট করা। এই আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমকে ব্যালেন্সে কনভার্ট করাই হচ্ছে আমাদের প্রথম কাজ, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় হাউ ক্যান ইউ কনভার্ট or how can you transform an unbalanced transportation problem to a balanced transportation problem, যে তুমি একটা আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেমকে ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেমে কিভাবে কনভার্ট করতে পারো, কনভার্সনের সিস্টেমটা কি? এবার দেখো কনভার্সনের সিস্টেমটা তোমাদেরকে বলে দিই। আমি এখানে যে আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেমের এক্সাম্পলটা লিখছি, বলো এখানে ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে ইমব্যালেন্স বলতে কি? এখানে আমরা দেখতেছি সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড, সাপ্লাই ডিমান্ডের চেয়ে বেশি, ঠিক না? আচ্ছা, এখন সাপ্লাই যেহেতু ডিমান্ডের চেয়ে বেশি, তাহলে দুটাকে যেহেতু ইকুয়াল করতে হবে, তাহলে কি করবা? তাহলে কি সাপ্লাই কমাই দিয়ে ডিমান্ডের ইকুয়াল করবা, নাকি ডিমান্ডকে বাড়াই দিয়ে সাপ্লাইয়ের ইকুয়াল করবা? কমন সেন্সের কথা। ধরো তুমি 350টা প্রোডাক্ট প্রডিউস করে ফেলছো, তোমার কাস্টমারদের প্রোডাক্ট দরকার 340টা, তাহলে কি তুমি জোর করে 10টা প্রোডাক্ট মানে কি প্রডিউস করা কমাই দিবা, নাকি মার্কেটিং করে আরো 10টা প্রোডাক্ট সেল করার চেষ্টা করবে? আমাকে বলো কোনটা? তুমি কি প্রোডাকশন কমাই দিবা, নাকি মার্কেটিং করে সেল বাড়াই দিবা, অর্থাৎ ডিমান্ডটা বাড়াবা? সেল করার ট্রাই করবো। ভেরি গুড। তাহলে তোমার এখানে পলিসিগত এই যে বিজনেসের পলিসিটাই হচ্ছে আমি আমার প্রোডাকশনটা কমাবো না, আমি কি করব, প্রয়োজনে যে প্রোডাক্টগুলো আছে আমি মার্কেটিং করে তাদেরকে প্রোডাক্টগুলা সেল করার চেষ্টা করব। তাহলে কি করতে হবে বলো? তাহলে এখানে কি ডিমান্ড বাড়াইতে হবে নাকি সাপ্লাই কমাইতে হবে ব্যালেন্স করার জন্য? এখানে কি ডিমান্ড বাড়াইতে হবে নাকি সাপ্লাই কমাইতে হবে? ডিমান্ড বাড়াইতে হবে। ভেরি গুড। তাহলে ডিমান্ড যদি বাড়াইতে হয় তাহলে কি করবা? তাহলে এখানে এই যে দেখো ব্যালেন্স করার জন্য যেহেতু ওদের ডিমান্ড সেন্টার গুলো ফিক্সড, এখানে কোশ্চেনে দুইটা ডিমান্ড সেন্টার ছিল, একটা ছিল D1, একটা ছিল D2। সাপ্লাই সেন্টার একটা ছিল S1, একটা ছিল S2। এটা 5 টাকা, 60 টাকা, 6 টাকা, 60 টাকা, ঠিক না? তাহলে যেহেতু তুমি বলতেছো তোমার ডিমান্ড বাড়াইতে হবে, এখানে তোমার প্রথম কাস্টমারের ডিমান্ড কত ছিল? 180টা। দ্বিতীয় কাস্টমারের ডিমান্ড কত ছিল? 160টা। তাহলে নিশ্চয়ই তুমি আরেকজন কাস্টমার জোগাড় করার চেষ্টা করবা যাতে তোমার এই ডিমান্ড সেন্টারটা এই যে সেখানে মিনিমাম 10টা প্রোডাক্ট যাতে তুমি দিতে পারো। বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এখানে একটা নতুন একটা ডিমান্ড সেন্টার তোমাকে ক্রিয়েট করতে হবে যেখানে তুমি 10টা প্রোডাক্টকে দিতে পারো, সাপ্লাই দিতে পারো। ক্লিয়ার এখন? তখন সেই ক্ষেত্রে তোমার এই সাপ্লাই সেন্টারে এই যে 200টা এবং 150টা মোট 350টা প্রোডাক্ট আছে, তখন তুমি ওই প্রোডাক্ট গুলো সেল করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো, আমরা তো প্রোগ্রামটা রান করার জন্য যে ব্যালেন্স করলাম, এখন ব্যালেন্স হচ্ছে না? দেখো তো, প্রোগ্রামটা রান করার জন্য ব্যালেন্স করলাম, ঠিক আছে, বাট আমাদেরকে কি কোশ্চেনে বা এখানে যে ইনফরমেশনটা ছিল, এই ইনফরমেশনের মধ্যে এই নামে কোনো ডিমান্ড সেন্টার ছিল? আমাকে বলো তো, ইনফরমেশনের মধ্যে এই নামে কোনো ডিমান্ড সেন্টার ছিল না। তাহলে এটা আমরা একটা ক্রিয়েট করে দিছি ব্যালেন্স করার জন্য। তাহলে এটা ফেক। এটাকে কি বলে? এটা রো নাকি কলাম? আমাকে বলো তো, এই যে এক্সট্রা যে ডিমান্ড সেন্টার নিয়েছে, এটাকে রো নাকি কলাম? কলাম।
ভেরি গুড। তাহলে এক্সট্রা যে কলামটা নিছো, তোমাদের তো ম্যাট্রিক্সে পড়াইছে এগুলো রো আর এগুলো হচ্ছে কি কলাম। তাহলে এক্সট্রা যে কলামটা নিছো এই কলামটাকে বলা হয় ডামি কলাম। এই যে এক্সট্রা যে কলামটা নিছো এই কলামটাকে কি কলাম বলা হয়? ডামি কলাম বলা হয়। ঠিক আছে, এটার নাম হচ্ছে ডামি কলাম, DUMMY, ডামি, ডামি কলাম। মানে ফেক একটা নিচ্ছ আর কি, নিজের মতো করে একটা বানাই দিছো, ওকে বলতেছো যে, ওকে বুঝাচ্ছ যে না আমার এখানে ডিমান্ড আছে 10টা প্রোডাক্টের, এটা বোঝানোর জন্য। তাহলে যেহেতু এটা ফেক নিচ্ছ, তাহলে আমাকে বলো ফেক নিয়ে থাকলে এই সাপ্লাই সেন্টার থেকে এই ডিমান্ড সেন্টারে প্রোডাক্ট পাঠাইতে কত টাকা করে খরচ হবে? আমাকে বলো তো, এখানে খরচগুলো লিখতে হবে না? ট্রান্সপোর্টেশন কস্ট, এই সাপ্লাই সেন্টার থেকে এই ডিমান্ড সেন্টার, এটা ফেক ডিমান্ড সেন্টার, তাহলে এটা বাস্তবে এখানে কত টাকা করে খরচ হয়? বাস্তবে কি আসলে কোনো টাকা খরচ হয়? এই নামে কোনো ডিমান্ড সেন্টার আছে? না না, 13 টাকা না, বাস্তবে হচ্ছে কোনো টাকাই খরচ হয় না, এই নামে তো আসলে কোনো ডিমান্ড সেন্টার নাই। হ্যাঁ ভেরি গুড সাদমান, সাদমান মুর্তজা বলছো, এটা হচ্ছে জিরো কস্ট, এখানে কোনো খরচ নাই, এটা হচ্ছে ফেক। এবার বুঝতে পারছো কিনা? এখানে জিরো জিরো দিয়ে কি করবা? হ্যাঁ সাদমান হায়দার, জিরো জিরো দিয়ে এখানে তোমরা এটাকে দামিটাকে পূরণ করে দিবা। ক্লিয়ার এখন? আচ্ছা কেন? কারণ তো আসলে এরকম নাই, কারণ এই জিরো জিরো দিয়ে যদি এই নামে এখান থেকে তো এখানে প্রোডাক্ট এই নামে, মানে এটা আর কি, মানে প্রতিষ্ঠানই নাই এই নামে, তুমি বলতেছো যে আছে, মানে একে বোঝানোর জন্য, মানে প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য, রান করার জন্য বুঝাইছো যে এই যে দেখো আমার ডিমান্ড আছে, এই যে তুমি এখান থেকে সাপ্লাই দেওয়া শুরু করো। ও সাপ্লাই দেওয়া শুরু করতে 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 এক সময় দেখবে যে 10টা প্রোডাক্ট ফেক জায়গায় মানে কি দেওয়ার জন্য ইয়া করতে হবে। কথাটা বুঝতে পারছো কিনা দেখো, তাহলে সেই প্রোগ্রামটা রান করবে। আমি তোমাদেরকে বলি তাহলে বুঝতে পারবা, একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ধরো এটা জিরো কেন সেটা তো বুঝছো, এই নামে তো কোনো ডিমান্ড সেন্টার নাই বলে এখানে কোনো প্রোডাক্ট পাঠাইতে হবে না আসলে অরিজিনালি। কিন্তু ধরো তোমার ঘরে 4টা ফ্যান আছে, একটু ক্লিয়ার করি, সবাই ক্লিয়ার হবে, আর যারা সায়েন্সের আছে ওরা তো এমনি বুঝবা। তোমার ঘরে 4টা ফ্যান আছে, প্রতিটা ফ্যান হচ্ছে 100 ওয়াট করে, তাহলে 4টা ফ্যানের জন্য কত ওয়াট কারেন্ট লাগবে আমাকে বলো? প্রতিটা 100 ওয়াটের যদি ফ্যান হয়, তাহলে 4টা ফ্যানের জন্য কত ওয়াট কারেন্ট লাগবে? 400 ওয়াট কারেন্ট লাগবে না? আচ্ছা, তাহলে তোমার মেইন মিটার থেকে, মেইন মিটার থেকে 400 ওয়াট কারেন্ট তুমি সাপ্লাই দিলেই তোমার ফ্যান গুলা চলবে। 400 ওয়াট কারেন্ট সাপ্লাই না দিলে কি ফ্যান গুলা চলবে? আমাকে বলো, চলবে না। বাট ওই ফ্যান গুলার মধ্যে ধরো তুমি স্পিড স্লো করে দিছো, অর্থাৎ কারেন্ট কম ইউটিলাইজ করতেছো, কিন্তু সে টানার সময় কি 100 ওয়াট টানবে না? সে তো 100 ওয়াট টেনে ফেলবে, কিন্তু যখন তুমি ফ্যানটা স্লো করে দিবা তার মধ্যে সে ধরো 70 ওয়াট ইউজ করলো, 30 ওয়াট কারেন্ট অপচয় করে ফেললো, কিন্তু টানার সময় 100 ওয়াট টানবে, কিন্তু সে 70 ওয়াটকে কাজে পরিণত করবে, তোমাকে এটা দিয়ে বাতাস দিবে, আর 30 ওয়াট সে কি করবে? নষ্ট করে ফেলবে। কথাটা বুঝতে পারছো কিনা দেখো, এই কথাটা বুঝাইতে পারছি? তাহলে সে টানার সময় তো আর 70 ওয়াট টানবে না, টানার সময় 100 ওয়াট টানবে। তুমি ফ্যান স্লো স্পিড মানে কি এরকম করলে তখন তোমার কারেন্ট সে কিছু অপচয় করে ফেলে দেবে, ওই অপচয়। কথাটা বুঝতে পারছো কিনা দেখো, কিন্তু তুমি যদি ঠিক মতো সাপ্লাই না দিতা তাহলে কিন্তু সে ওই 400 ওয়াট না দিয়ে যদি তুমি কম ওয়াট দিতা তোমার ফ্যানই চলতো না। এবার বুঝতে পারছো কিনা দেখো, এখন ক্লিয়ার? ডিমান্ড আর সাপ্লাই সমান হলেই প্রোগ্রাম রান করবে, কারেন্ট চলবে, মানে কি তখন তোমার ফ্যান গুলো চলবে। কিন্তু তুমি যদি এটা ঠিকভাবে সাপ্লাই না দাও, অর্থাৎ ডিমান্ডের ইকুয়াল সাপ্লাই না দাও, তাহলে কিন্তু চলবে না। এই যে এটাও সেম কেস, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা ওকে, তাহলে এটার নাম হচ্ছে ডামি কলাম। তাহলে কখন ডামি কলাম নিতে হয় আমাকে বলো? যদি, আচ্ছা ও এর জন্য ফ্যান আসতে চালাও না? আচ্ছা দেখো, যদি ডামি কলাম কখন নিতে হবে? ইফ টোটাল ডিমান্ড ইজ লেস দেন টোটাল সাপ্লাই, টোটাল ডিমান্ড যদি টোটাল সাপ্লাই এর চেয়ে কম হয় তখনই আমাদেরকে কি নিতে হবে? ডামি কলাম নিতে হবে। ক্লিয়ার এখন? আচ্ছা, আর যদি সাপ্লাই কম হইতো ডিমান্ড বেশি হইতো, সাপোজ এখানে তোমার সাপ্লাইতে প্রোডাক্ট আছে 120টা, তাহলে আমাকে বলো এখানে তোমার টোটাল প্রোডাক্ট কয়টা আছে? এখানে টোটাল প্রোডাক্ট কয়টা আছে? 320টা। কিন্তু তোমার, হ্যাঁ শামশের থ্যাংক ইউ,
320টা, আর টোটাল ডিমান্ড কয়টা প্রোডাক্টের? 340টা। তাহলে বলো এখানে তোমার সাপ্লাই কম না ডিমান্ডের চেয়ে? ডিমান্ডের চেয়ে সাপ্লাই কম। তাহলে যেহেতু ডিমান্ডের চেয়ে সাপ্লাই কম, তাহলে তোমাকে এখানে কি বাড়াইতে হবে বলো? এখানে কি তুমি ওরা বলতেছে আমাদের 340টা প্রোডাক্ট দরকার, তুমি বানাইছো 320টা, তুমি কি তাদেরকে বলবা যে ভাই আপনারা এতগুলো প্রোডাক্ট নিয়েন না, আপনারা 320টা নেন, 340টা নেওয়ার দরকার নাই, সেটা ওদেরকে বলবা? নাকি তুমি নিজে আরো চেষ্টা করবা 20টা প্রোডাক্ট বাড়াই মানে নতুন করে প্রডিউস করে তাদেরকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবা? কোনটা বলো? তুমি কি প্রোডাকশন করে সাপ্লাই? হ্যাঁ, ভেরি গুড, প্রোডাকশন বাড়াবা। ক্লিয়ার এখন? তাহলে সাপ্লাই বাড়াইতে হবে, অর্থাৎ যেটা কম সেটা তোমাকে কি করতে হবে? বাড়াইতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে সাপ্লাই বাড়াইতে হবে, নতুন একটা সাপ্লাই সেন্টার ক্রিয়েট করতে হবে। এটাকে বলা হয় কি? ডামি রো বলা হয়। তাহলে এখানে তোমার প্রোডাক্টের ডিমান্ড কত ছিল? প্রোডাক্টের ডিমান্ড ছিল এটা 180, এটা 160। তখন তোমার সাপ্লাইতে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে প্রথমটা 200টা প্রোডাক্ট আছে, তারপরে 120টা, তারপরে তুমি ওদেরকে বললা যে কি, ওরা বললো যে আমাদের 340টা দরকার, আসলে তুমি বানাইছো 320টা, তুমি আসলে প্রোডাক্ট বানাইছো 320টা, ওরা বলতেছে আমাদের দরকার 340টা। তখন তুমি ওদেরকে নাই এই কথাটা না বলার জন্য তুমি কি করবা? বলছে ভাই আমার কাছে প্রোডাক্ট আছে, আমি দিতে পারবো, আপনারা ব্যবসা নেন, প্রোডাক্ট নিতে থাকেন। কথাটা বুঝতে পারছি কিনা? তাহলে ব্যবসা রান করার জন্য তাদেরকে বলতে হবে যে আমার কাছে প্রোডাক্ট আছে, আমি আপনাদের ডিমান্ডটা ফুলফিল করতে পারবো। তার মানে এখানে ফেক, তুমি কয়টা প্রোডাক্টের কথা বললা? 20টা ফেক প্রোডাক্টের কথা বললা। আর এক্সট্রা এখানে একটা যে ডামি রো নিতে হচ্ছে, এই রোটাকে বলা হয় আমরা ডামি রো বলতেছি। এক্সট্রা যে রোটা নিতে হচ্ছে, ঠিক না, এটার নাম হচ্ছে ডামি রো। আর এই ডামি রোতে ট্রান্সপোর্টেশন কস্ট কত টাকা? 0 টাকা। অর্থাৎ এই সাপ্লাই সেন্টার থেকে যদি তুমি প্রোডাক্ট পাঠাতে চাও, আসলে তো এই নামে কোনো সাপ্লাই সেন্টারই নাই, তুমি এটা ওদেরকে প্রোডাক্ট নেওয়ানোর জন্য বলছো তোমার কাছে প্রোডাক্ট আছে। কথাটা বুঝছো কিনা দেখো? এটাকে বলা হয় ডামি রো। ক্লিয়ার এখন? তাহলে যদি ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে কম হয় তাহলে ডামি কলাম নিতে হবে, আর সাপ্লাই ডিমান্ডের চেয়ে কম হলে ডামি রো নিতে হবে ব্যালেন্স করার জন্য। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা লেখা হয়ে গেলে আমাকে একটু কমেন্টে জানাবো। আচ্ছা, লেখা হয়ে গেছে না? ওকে, এখন তোমাদেরকে জানতে হবে যেহেতু ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমের প্রোগ্রামটাই, আচ্ছা এই ডামি রো এর জন্য, আচ্ছা আচ্ছা আমি দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে কি বিজনেস রান করার পলিসি। বিজনেস রান করার পলিসি হচ্ছে যারা কাস্টমার তাদেরকে বলা যায় আমার কাছে যথেষ্ট প্রোডাক্ট আছে, আপনারা নিতে থাকেন প্রোডাক্ট, তখন ওরা নিবে। শুরুতেই যদি বলো যে কি আমার কাছে প্রোডাক্ট নাই অতগুলা, ওরা তো তোমার সাথে ব্যবসা করবে না, তোমার থেকে প্রোডাক্ট নিবে না। কথাটা বুঝে গেছে কিনা? তাহলে বিজনেস রান করার জন্য, প্রোগ্রাম রান করার জন্য তোমাকে বলতে হবে তুমি ডিমান্ড ফুলফিল করতে পারবে। কথাটা বুঝতে পারছো কিনা? তখন প্রোগ্রাম রান করতে 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 এক সময় গিয়ে দেখবা যে কি তারা আসলেই কিন্তু অরিজিনালি লাস্টে 20টা প্রোডাক্ট যেটা দরকার হচ্ছিল সেটা কিন্তু আসলে তারা পাবে না অরিজিনালি। সেটা আমরা দেখাবো সেখানে প্রোগ্রাম কিভাবে রান করতে হয়, আমি মানে প্রোগ্রাম রানের সিস্টেমটা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে জানতে হবে যেহেতু ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমকে সলভ করা যায়, আনব্যালেন্স কে করা যায় না, আনব্যালেন্স কে কিভাবে ব্যালেন্স করতে হয় আমরা শিখে গেছি। এখন তোমাকে জানতে হবে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। এখানে আমাদের প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট মিনিমাইজ করা। তাহলে কোন ম্যাথমেটিক্যাল টেকনিক ইউজ করে, কোন কোন ওয়েতে আমরা এই ট্রান্সপোর্টেশন কস্টকে কি করতে পারি? মিনিমাইজ করতে পারি। তাহলে যে ওয়ে গুলো আছে সেগুলোকে আমরা কি বলি? হোয়াট আর দ্য ওয়েজ অর হোয়াট আর দ্য মেথডস ফর অ্যাচিভিং দ্য গোল, দ্যাট মিনস ফর কি মিনিমাইজ দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। ঠিক আছে? তাহলে তুমি ট্রান্সপোর্টেশন কস্টকে মিনিমাইজ করার জন্য তোমার কি কি মেথড আছে, এই যে অর্থাৎ তুমি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমকে কোন কোন মেথডে তুমি সলভ করতে পারো, এবার সেগুলো লেখো। যে মেথডস ফর সলভিং এ ট্রান্সপোর্টেশন প্রবলেম।
methods for solving a transportation problem. Number 1, northwest corner rule. Northwest corner rule. Number 2, row minima method. Number 3, column minima method. And number 4, Vogel's approximation method. Vogel's approximation method বা সংক্ষেপে এটাকে ভ্যাম বলা হয়। ভ্যাম মানে হচ্ছে Vogel's approximation method, or এটার আরো নাম আছে পেনাল্টি মেথড। পেনাল্টি মানে আবার মেসি রোনালদো যে পেনাল্টি দেয় সে পেনাল্টি না কিন্তু, ঠিক আছে? পেনাল্টি মেথড, অথবা এটাকে বলা হয় সেল মিনিমা মেথড। সেল মিনিমা মেথড। আরো অনেক মেথড আছে, টম মুডি মেথড আছে। তোমাদের আপাতত যেগুলো দরকার আমি শুধু এই মেথডটা লিখলাম। নর্থ ওয়েস্ট কর্নার রুল, রো মিনিমা মেথড, কলাম মিনিমা মেথড, Vogel's approximation method or penalty method or cell minima method. লিখা হলে আমাকে একটু বলবা। আচ্ছা, তাহলে তো দ্রুতই লিখে ফেলছো, থ্যাংক ইউ। এই যে যে চারটা মেথড লিখলাম, মানে বিভিন্ন মেথডে মানে কি, ধরো তুমি ট্রান্সপোর্ট করবা, অনেকে বলে কি, বলে যে কি ও কাছে আছে ওকে আগে দিয়ে দাও, ও দূরে ওকে পরে দাও, ও আরো দূরে ওকে পরে দাও, এরকম বলে। আবার অনেকে চিন্তা করে কি, আচ্ছা ওর তো প্রোডাক্ট বেশি দরকার, ও দূরে এলে কি হবে, ওর বেশি প্রোডাক্ট দরকার, ওকে আগে দিলে আমার তাড়াতাড়ি বেশি সেল হয়ে যাবে, ঠিক আছে? যে যার বেশি প্রোডাক্ট দরকার তাকে আগে দাও, যার কম প্রোডাক্ট দরকার তাকে পরে দাও। আবার অনেক সময় চিন্তা করে কি, যে এটা কাছে এলে কি হয়েছে, এখানে তো রিক্সা করে যেতে হবে, রিক্সা ভাড়া দিতে হবে আমার 100 টাকা, ওটা দূরে এলে কি হয়েছে, ওটা আমি টেম্পু করে চলে যেতে পারবো, টেম্পু ভাড়া দিতে হবে মাত্র 10 টাকা। কথাটা বুঝছো কিনা? তো বিভিন্ন ভাবে চিন্তা করে কিন্তু প্রোডাক্ট গুলা কি দেওয়া যায়, সাপ্লাই দেওয়া যায়। তো কোন কোন মেথড আছে, এই যে বিভিন্ন মেথড, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন চিন্তার মাধ্যমে প্রোডাক্ট গুলা সাপ্লাই দেওয়া যায়। কথাটা বুঝাইতে পারছি কিনা দেখো তোমাদেরকে, যে আমরা বিভিন্ন ভাবে চিন্তা করে প্রোডাক্ট গুলাকে কি করতে পারি, সাপ্লাই দিতে পারি। ওকে, আচ্ছা। তো তার মধ্যে এই আপাতত 4টা রুলের কথা বললাম। আমি তোমাদেরকে আজকে শুধুমাত্র একটা রুলের একটা অঙ্ক করাবো এবং আজকের ক্লাস কমপ্লিট করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু কনসেন্ট্রেশন দাও, আমরা আজকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। তো তোমাদেরকে আমি, যেহেতু তোমাদের টেক্সট বই সাথে নাই, এটা ইজি কোয়েশ্চন, এজন্য টেক্সট বই না থাকলেও চলবে, শুধু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলে হবে। আমার কাছে টেক্সট বই আছে, এই যে তোমাদেরকে একটু টেক্সট বইয়ের চেহারাটা দেখাই, এই যে সবুজ রঙের একটা বই, অপারেশনস রিসার্চ ভিকে কাপুর, ঠিক আছে? এই বইটা থেকেই করাবো। আর এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এই যে পেজ গুলা লেখা কিভাবে জানো, ধরো চ্যাপ্টার 4, তাহলে পেজ গুলোর নাম হচ্ছে 4.1, 4.2, 4.3 এরকম পেজ আর কি। যেমন আমি তোমাদেরকে এখন যে পেজের কথা বলবো, ওই পেজটা হচ্ছে পেজ নাম্বার 5.8, সরি চ্যাপ্টার 5 এটা, সরি চ্যাপ্টার 4 না, চ্যাপ্টার 5 পেজ নাম্বার 5.8। বলো পেজ নাম্বার 5.8 মানে কি? 5 নাম্বার চ্যাপ্টারে। আচ্ছা আচ্ছা, এমনি ইউনিভার্সিটিতে যথেষ্ট পরিমাণ বই আছে, কেউ যদি কখনো ভার্সিটিতে যাইতে পারো, লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারবা। এই বইটার রিকুইজিশন আমি এত বেশি দিছি যে সব স্টুডেন্ট নিয়েও বই থাকবে আরো। কথাটা বুঝছো? অনেক রিকুইজিশন দিছি বইটার, এই কারণে। আচ্ছা, তাহলে পেজ নাম্বার 5.8, প্রবলেম নাম্বার 5.3, অর্থাৎ 5 নাম্বার চ্যাপ্টারের 3 নাম্বার অঙ্ক, আর এটা 5 নাম্বার চ্যাপ্টারের 8 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে?
আচ্ছা, আগে আমি কোশ্চেনটা পড়ি, তারপরে আমি ম্যাথগুলো বুঝবো। ঠিক আছে, দেখো কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শোনো। না, বইয়ের পিডিএফ কপি নাই, এই বইটার পিডিএফ কপি অনলাইনে নাই, এই কারণে না তো তোমাদেরকে পিডিএফ কপি দিয়ে দিতাম। দেখো প্রাইস আমার জানা নাই আসলে। আচ্ছা দেখো, এই কোম্পানি হ্যাজ ফ্যাক্টরিজ এট F1, F2 and F3। একটা কোম্পানির 3 জায়গায় 3টা ফ্যাক্টরি আছে। কোথায় কোথায়? F1, F2, F3, মানে ফ্যাক্টরি নাম্বার 1, ফ্যাক্টরি নাম্বার 2, ফ্যাক্টরি নাম্বার 3, 3টা ফ্যাক্টরি আছে। বলো ফ্যাক্টরি গুলাকে কি বলা হয়? সাপ্লাই সেন্টার না, যেখানে প্রোডাক্ট তুমি রেখে থাকো। ফ্যাক্টরি গুলো হচ্ছে সাপ্লাই সেন্টার। হুইচ সাপ্লাই, হ্যাঁ ভেরি গুড, সোর্স। হুইচ সাপ্লাই, যারা প্রোডাক্ট সাপ্লাই দেয়। ওয়্যার হাউসেস, কোথায়? ওয়্যার হাউসে প্রোডাক্ট সাপ্লাই দেয়। এট W1, W2, W3, 3টা ওয়্যার হাউস। W1, W2, W3 নামক 3টা ওয়্যার হাউস আছে। এই 3টা ওয়্যার হাউসে তারা প্রোডাক্ট সাপ্লাই দেয়। তাহলে বলো W1, W2, W3 এগুলো কি? ডিমান্ড সেন্টার। ভেরি গুড। আচ্ছা, উইকলি ফ্যাক্টরি ক্যাপাসিটিস আর, মানে ফ্যাক্টরি গুলার ক্যাপাসিটি হচ্ছে সপ্তাহে 200, 160 and 90 ইউনিটস রেসপেক্টিভলি। বলতেছে এখানে তো 3টা ফ্যাক্টরি ছিল, F1, F2, F3, 3টা ফ্যাক্টরি ছিল। তো একটা ফ্যাক্টরিতে বলতেছে কি ওর ক্যাপাসিটি হচ্ছে 200টা, সেকেন্ড ফ্যাক্টরির ক্যাপাসিটি হচ্ছে 160টা, আর থার্ড ফ্যাক্টরির ক্যাপাসিটি হচ্ছে 90টা। তাহলে বলো তার প্রোডাক্ট টোটাল সাপ্লাইতে কয়টা প্রোডাক্ট আছে? এগুলো তো সাপ্লাই দেবে এই জায়গা থেকে, ফ্যাক্টরি গুলো থেকে। তাহলে তার সোর্সে অর্থাৎ সাপ্লাই সেন্টারে টোটাল কয়টা প্রোডাক্ট আছে? আমরা দেখতেছি এখানে তার কাছে 450। সামসেট একটু সামান্য আছে, 450 না 450। একজনে বলছো 350, একজনে বলছো 550। 450 না, হ্যাঁ 450। আচ্ছা, এরপর আসো। ওকে, এরপরে বলতেছে উইকলি ওয়্যার হাউসেস রিকোয়ারমেন্ট, ওয়্যার হাউস গুলা দরকার কত কত? 180, 120 and 150 রেসপেক্টিভলি। অর্থাৎ ওয়্যার হাউস যেগুলো আছে, যে W1, W2, W3, যে 3টে ওয়্যার হাউস আছে তাদের দরকার কত কত? যে 180 দরকার, ওর 120 দরকার, ওর 150 দরকার। তাহলে বলো ওদের টোটাল কয়টা প্রোডাক্টের দরকার? প্রোডাক্টের ডিমান্ড কয়টা? 450টা। তাহলে আমাকে বলো এটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড? এটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড? ব্যালেন্সড। ভেরি গুড। যেহেতু এটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, তাহলে তার কোনো টেনশন নাই। তাহলে এখন তোমাকে কি বলতেছে? এরপরে বলতেছে ইউনিট শিপিং কস্ট ইন টাকা আর এস ফলোস, যে প্রতি ইউনিটের শিপিং কস্টটা নিচে উল্লেখ করা আছে। ওই যে ট্রান্সপোর্টেশন কস্ট আর কি, পার ইউনিট ট্রান্সপোর্টেশন কস্টটা নিচে উল্লেখ করা আছে। আমি লিখবো ট্রান্সপোর্টেশন কস্টটা এখানে লিখবো। আমাদেরকে বলতেছে ডিটারমাইন দ্য অপটিমাম ডিস্ট্রিবিউশন, আমাদেরকে অপটিমাম ডিস্ট্রিবিউশন করতে বলছে ফর দ্য কোম্পানি, ফর দিস কোম্পানি টু মিনিমাইজ শিপিং কস্ট। এই শিপিং কস্ট অর্থাৎ এই ট্রান্সপোর্টেশন কস্টকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করতে হবে সেটা বের করতে বলছে। কথাটা বুঝতে পারছো কিনা দেখো। অর্থাৎ কিভাবে ডিস্ট্রিবিউট করলে শিপিং কস্টটা ট্রান্সপোর্টেশন কস্টটা মিনিমাইজ হবে। ক্লিয়ার? তাহলে এখানে তোমার প্রবলেমটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট মিনিমাইজ করা, তাহলে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোমাকে কোশ্চেনে কি দেওয়া ছিল সেটা আমরা একটু লিখি। এই যে কোশ্চেনে শিপিং কস্ট গুলো কি কি উল্লেখ করা ছিল সেটা লিখতেছি। দেখো কোশ্চেনে দেওয়া আছে এইভাবে, তোমরা ওই খাতার একটু বলে দিই, খাতার লেফট সাইড থেকে শুরু করবে, একদম লেফট সাইড, যাতে ডানেও জায়গা থাকে নিচেও জায়গা থাকে। প্রয়োজনে লেফট পেজ থেকে শুরু করতে পারলে ভালো, লেফট পেজ থেকে রাইট পেজেও জায়গা থাকবে, কোনো অসুবিধা নেই। বড় অঙ্ক হলেও সমস্যা নাই, সেটা বলতেছি আর কি। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই যে অঙ্কটার এখানে তোমাদের ওয়্যার হাউস হচ্ছে 3টা, W1, W2, W3, আর ফ্যাক্টরি আছে 3টা, F1, F2, F3, 3টা ফ্যাক্টরি। আচ্ছা, এখন দেখো, তবে ট্রান্সপোর্টেশন কস্ট গুলো লেখার সময় মাঝখানে করে লিখিও না, এক কোনায় লিখবা, হয় এই কোনা না হয় করে নিচের কোনা করে লিখবা। এই যে আমি যেভাবে লিখতেছি দেখো, এটা হচ্ছে 16, 14,
26 নিচে নিচে কলামে লিখতেছি 16 14 26। এই যে আমি নিচে এক কোনায় লিখতেছি, খেয়াল করছো? কোনা বরাবর লিখতেছি কেন? এইদিকে যাতে আমরা প্রোডাক্ট গুলো কত সাপ্লাই দেবো সেটা যাতে লিখতে পারি, এই জন্য আর কি। তারপর হচ্ছে 20 8 24 28 24। এরপর হচ্ছে 12 18 16 12 18 16। এই ট্রান্সপোর্টেশন কস্ট গুলো দেওয়া আছে। লেখা হলে আমাকে বলবা যে 3টা ফ্যাক্টরি আর 3টা ওয়্যার হাউস, ফ্যাক্টরি গুলা থেকে ওয়্যার হাউসে প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য এইভাবে ট্রান্সপোর্টেশন কস্ট গুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন আমাকে বলো এই ট্রান্সপোর্টেশন কস্ট গুলো যে দেওয়া আছে ঠিক আছে, এখন তোমাকে কোশ্চেনে ফার্স্ট রিকোয়ারমেন্ট দিল যে ফর্মুলেট দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেমটা গঠন করো। বলো এটা কি গঠন করা শেষ ট্রান্সপোর্টেশন প্রবলেম? না, আমাদের তো কোশ্চেনে এখনো পর্যন্ত এই যে ট্রান্সপোর্টেশন কস্ট দেওয়া আছে, গঠন করার জন্য এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে সাপ্লাই প্রোডাক্ট, আর এখানে লিখতে হবে ডিমান্ড প্রোডাক্ট, কোয়ান্টিটি গুলো লিখতে হবে না? তাহলে এখানে আমরা লিখবো ডিমান্ড আর এখানে লিখবো কি সাপ্লাই। ঠিক আছে, আচ্ছা তো সাপ্লাইতে কত কত ছিল? 200 160 and 90। আর ডিমান্ডে কত কত ছিল? 180 120 150। ক্লিয়ার? এখানে আমাদের ডামি রো নিতে হচ্ছে না, ডামি কলামও নিতে হচ্ছে না, কোনোটাই কাজ করতে হচ্ছে না, কারণ এটা ব্যালেন্সড। এখন আমাদের এটা ফর্মুলেশন হয়েছে না? এই যে ফর্মুলেট দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, এই যে ফর্মুলেট করলাম। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা এখন তুমি ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবা, কোন মেথডে করবা, এটা কি কোশ্চেনে উল্লেখ করা আছে? নাই। ধরো তোমাকে উল্লেখ করে দিল যে ডিস্ট্রিবিউট দা কি প্রোডাক্টস বাই নর্থ ওয়েস্ট কর্নার রুল, তোমাদেরকে বললো নর্থ ওয়েস্ট কর্নার রুলে এগুলাকে ডিস্ট্রিবিউট করতে বললাম। আমি সংক্ষেপে লিখি নর্থ ওয়েস্ট কর্নার রুল। এই রুলে এই প্রশ্নটাকে এই প্রোডাক্ট গুলাকে ডিস্ট্রিবিউট করতে বললো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা ডিস্ট্রিবিউশন করব কিভাবে নর্থ ওয়েস্ট কর্নার রুলে। আচ্ছা নর্থ ওয়েস্ট কর্নার রুলটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনো, নর্থ ওয়েস্ট কর্নার রুলটা সে যে মেথডটা কাজ করছে সে বলতেছে আমি এত ভেজাল করতে পারবো না, আমি সিরিয়ালি কাজ করব। কিরকম? আমি প্রথমে আমার প্রথম গোডাউনটা খুলবো, প্রথম গোডাউনে কয়টা প্রোডাক্ট ছিল? 200টা। প্রথম গোডাউনটা খুলে সেখান থেকে আগামী প্রোডাক্ট দেওয়া শুরু করবো। কোথায় দিব? প্রথম গোডাউন খুলে প্রথম ওয়্যার হাউসে দিব। কথাটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ প্রথম ডিমান্ড সেন্টারে দিব, প্রথম সাপ্লাই সেন্টার থেকে প্রথম ডিমান্ড সেন্টারে প্রথমে প্রোডাক্ট দিব। যদি প্রথম ডিমান্ড সেন্টারের প্রোডাক্ট দেওয়া শেষ হয়ে যায় তারপরে দ্বিতীয় ডিমান্ড সেন্টারে দিব, সেখানে ডিমান্ডও যদি ফুলফিল হয়ে যায় তারপরে তৃতীয় ডিমান্ড সেন্টারে দেব। এইভাবে দিতে থাকবো, অর্থাৎ ডিমান্ড সেন্টার গুলো সিরিয়ালি ডিমান্ড গুলো আমি ফুলফিল করব। আবার গোডাউন খোলার ক্ষেত্রে আমি প্রথমটার গোডাউনের প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয় গোডাউন খুলে সেখান থেকে প্রোডাক্ট দেওয়া শুরু করব, সেটাও শেষ হয়ে গেলে তৃতীয় গোডাউন খুলে সেখান থেকে প্রোডাক্ট দেওয়া শুরু করব। বুঝতে পারছো কিনা দেখো, অর্থাৎ সে সোর্স গুলা সিরিয়াল মেনটেন করবে আবার ডেস্টিনেশন গুলারও সিরিয়াল মেনটেন করবে। বুঝতে পারছো কিনা দেখো, এটাকেই বলা হয় নর্থ ওয়েস্ট কর্নার রুল। তাহলে নর্থ ওয়েস্ট কর্নার রুলে সোর্স গুলাও সিরিয়ালি ডেস্টিনেশন গুলাও সিরিয়ালি কি করা হয়? কাজ করা হয়। তাহলে আমরা সিরিয়ালি কাজ করি, ভালো করে খেয়াল করো। বলো প্রথম সোর্সে কয়টা প্রোডাক্ট আছে? প্রথম গোডাউন খুলছো 200টা প্রোডাক্ট আছে। আচ্ছা ওকে, প্রথম গোডাউনে 200টা আছে। আর প্রথম ডিমান্ড সেন্টারে ওদের কয়টা প্রোডাক্ট দরকার বলো? 180টা। আচ্ছা তাহলে আমাকে বলো প্রথম ফ্যাক্টরি থেকে প্রথম ওয়্যার হাউসে, এই যে দেখো 200টা এখানে 180 এখানে, তাহলে কমন ইন্টারসেকশন পয়েন্ট এটা না? তার মানে প্রথম ফ্যাক্টরি থেকে প্রথম ওয়্যার হাউসে তুমি প্রোডাক্ট পাঠাবা। বলো ওর দরকার 180টা কিন্তু তোমার গোডাউন আছে 200টা, তাহলে তুমি ওকে কয়টা প্রোডাক্ট দিয়ে আসবা আমাকে বলো? ওকে গিয়ে কয়টা প্রোডাক্ট দিয়ে আসবা? তোমার কাছে আছে 200টা, হ্যাঁ ভেরি গুড, কিন্তু ওর দরকার 180টা, তাহলে তুমি ওকে 180টা প্রোডাক্ট দিয়ে আসলা। ক্লিয়ার? এই যে 180টা প্রোডাক্ট দিলাম। ওকে বলো
180টা প্রোডাক্ট যদি দিয়ে আসো, ওর কি আর কোনো প্রোডাক্টের ডিমান্ড থাকবে? ওর আর প্রোডাক্টের কোনো ডিমান্ড থাকবে না। কিন্তু তোমার এখানে গোডাউনে কয়টা প্রোডাক্ট থেকে যাবে বলো? ফার্স্ট গোডাউনে কয়টা প্রোডাক্ট থেকে যাবে? 20টা প্রোডাক্ট। ভেরি গুড, এই যে 20টা প্রোডাক্ট থেকে গেল। সবাই ক্লিয়ার? আচ্ছা, এই যে লিখলাম। আর ওর ডিমান্ড ফুলফিল হয়ে গেছে, আর ওর এই গোডাউনে আরো 20টা প্রোডাক্ট রয়ে গেছে। তাহলে আমরা দেখতেছি সেকেন্ড ফ্যাক্টরিতে 160টা আছে, থার্ড ফ্যাক্টরিতে 90টা আছে। আর সেকেন্ড ওয়্যার হাউসের 120টা প্রোডাক্ট দরকার, থার্ড ওয়্যার হাউসের 150টা প্রোডাক্ট দরকার। ক্লিয়ার? ওকে, এবার আসো দ্বিতীয় ধাপে প্রোডাক্ট দাও। প্রথম ধাপে তো দিয়ে আসলাম, দ্বিতীয় ধাপে প্রোডাক্ট দিয়ে আসতেছি। দেখো, বলো গোডাউন কোনটা থেকে দিবা? ওই প্রথমটা থেকে, এখনো এখানে প্রোডাক্ট আছে। প্রথম গোডাউন থেকে বলো কোন ওয়্যার হাউসে দিবা? এই যে এটাতে না, সেকেন্ড ওয়্যার হাউস, ঠিক না? প্রথম গোডাউনে এখনো প্রোডাক্ট রয়ে গেছে, কিন্তু ওয়্যার হাউসের ফার্স্টেরটার ডিমান্ড শেষ, সেকেন্ডটাতে দিয়ে আসো। বলো এই 20টা আর 120টা, ওর কাছে আছে 20টা, কিন্তু ওর দরকার 120টা। তাহলে ওখানে প্রোডাক্ট দিয়ে আসতে পারবে কয়টা বলো? এখানে কয়টা প্রোডাক্ট দিয়ে আসতে পারবে? ওর কাছে 20টা প্রোডাক্ট আছে, কিন্তু দরকার 120টা। হ্যাঁ, ভেরি গুড শামসের, ও 20টা প্রোডাক্ট দিয়ে আসতে পারবে, ঠিক না? বলো 20টা প্রোডাক্ট যদি দিয়ে আসে, তাহলে ওর ডিমান্ড আরো কয়টা থেকে যাবে? ও বলবে যে আমার আরো কয়টা প্রোডাক্ট দরকার? 100টা প্রোডাক্ট দরকার। ভেরি গুড। আচ্ছা, আর এই প্রথম ফ্যাক্টরিতে প্রোডাক্ট কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু এই প্রথম ফ্যাক্টরিতে আর কোনো প্রোডাক্ট থাকবে না, এটা গোডাউন খালি হয়ে যাবে। আচ্ছা, এবার বাকিগুলো লিখি। সেকেন্ড ফ্যাক্টরিতে 160টা আছে, থার্ড ফ্যাক্টরিতে 90টা আছে, আর থার্ড ওয়্যার হাউসের এখানে 150টা প্রোডাক্ট দরকার। এবার তৃতীয় ধাপে আমরা প্রোডাক্ট দিয়ে আসি। বলো কোত্থেকে দিবা? সেকেন্ড ওয়্যার হাউস, সেকেন্ড ফ্যাক্টরি থেকে, ঠিক না? সেকেন্ড ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিবা কোথায়? সেকেন্ড ওয়্যার হাউসে। সেকেন্ড ফ্যাক্টরি থেকে সেকেন্ড ওয়্যার হাউসে, যে ইন্টারসেকশন পয়েন্ট এটা না, এই যে এটাই তো ইন্টারসেকশন পয়েন্ট। আচ্ছা, বলো কয়টা প্রোডাক্ট দিয়ে আসবা? ওর দরকার 100টা, আছে 160টা। হ্যাঁ, ভেরি গুড, 100টা প্রোডাক্ট দিয়ে আসলাম। দিয়ে আসলে আমাকে বলো ওর ডিমান্ড কয়টা থাকবে? 0। কিন্তু ওর এখানে প্রোডাক্ট কয়টা থেকে যাবে? আরো 60টা প্রোডাক্ট থেকে যাবে। ভেরি গুড, তাহলে এখানে আরো 90, আর এর দরকার এখানে 150। এবার চতুর্থ ধাপে আমরা প্রোডাক্ট দিয়ে আসি। এই যে দেখছো কেন ডানেও জায়গা দরকার, নিচেও জায়গা দরকার, কেন বুঝতে পারতেছো তো? আচ্ছা, চতুর্থ ধাপে যদি আমরা প্রোডাক্ট দিয়ে আসি, এই যে সেকেন্ড ফ্যাক্টরি থেকে 3 নম্বর ওয়্যার হাউসে দিয়ে আসবে, ঠিক না? 60 আর 150, তাহলে দিবে কয়টা? 60টা দিয়ে আসবে, ঠিক আছে? 60টা যদি দিয়ে আসে, ও বলবে যে আমার আরো 90টা প্রোডাক্ট দরকার, আর ও বলবে যে আমার গোডাউন খালি হয়েছে। এবার 3 নাম্বার ফ্যাক্টরি, আর 90টা প্রোডাক্ট আছে। এবার লাস্ট স্টেপে যদি তুমি প্রোডাক্ট দিতে যাও, দেখতেছো কি যে 3 নাম্বার ফ্যাক্টরি থেকে 3 নাম্বার ওয়্যার হাউসে প্রোডাক্ট দিতে হবে, ঠিক না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে কয়টা প্রোডাক্ট দিয়ে আসবা? 90টা প্রোডাক্ট যদি দিয়ে আসো, ফ্যাক্টরিও খালি হয়ে গেল, ডিমান্ডও ফুলফিল হয়ে গেল। তাহলে সাপ্লাইও শেষ, ডিমান্ডও শেষ। তাহলে প্রোগ্রাম কি আর রান করবে? প্রোগ্রাম স্টপ হয়ে যাবে না? দুই দিকে ক্রস না হওয়া পর্যন্ত কি প্রোগ্রাম স্টপ হবে? হবে না। প্রোগ্রাম স্টপ হওয়ার কন্ডিশন হচ্ছে দুই দিকে ব্যালেন্স হয়ে যেতে হবে, তাহলে না প্রোগ্রাম শেষ, 0। কথাটা বোঝা গেছে কিনা দেখো, এই কারণে এটা ব্যালেন্স দিতে হয়, নাহলে তো প্রোগ্রাম শেষ হবে না। নাহলে তো এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মতো কার্নো ইঞ্জিন চলতে থাকবে। কথাটা বুঝতে পারছো কিনা? যারা সায়েন্সের ওরা আমার কথা বুঝতেছে আর কি। কার্নো ইঞ্জিন বা তাপীয় ইঞ্জিন যেটা আছে, এটা রান করার জন্য উৎসটাকে গ্রাহক, গ্রাহককে উৎসতে কনভার্ট করার জন্য ইকুয়াল হইতে পারবে না, এই আর কি। ওকে, এই মেথডটাকেই বলা হয় নর্থ ওয়েস্ট কর্নার রুল। তাহলে আমরা ডিস্ট্রিবিউট করে ফেললাম কোন জায়গায় কয়টা ডিস্ট্রিবিউট করতে হবে। এরপর
3 নাম্বার রিকোয়ারমেন্ট তোমাকে বললো হোয়াট ইজ দ্য টোটাল মিনিমাম কস্ট। টোটাল মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট কত? যে টোটাল মিনিমাম, এখানে তো শিপিং কস্ট আছে, আমরা লিখি টোটাল মিনিমাম শিপিং কস্ট। তাহলে টোটাল কস্ট কত টাকা হয়েছে আমরা বের করতেছি। দেখো খুব সহজ। তাহলে প্রথমে তুমি এখানে 180টা প্রোডাক্ট দিছো, পার ইউনিট শিপিং কস্ট হচ্ছে 16 টাকা করে। তাহলে কত টাকা খরচ হয়েছে? 180 ইন্টু 16 প্লাস এখানে 20 টাকা করে 20টা প্রোডাক্ট দিয়ে আসছো, তাহলে 20 ইন্টু 20 প্লাস এখানে 100টা প্রোডাক্ট 8 টাকা করে দিছো, 100 ইন্টু 8 প্লাস এখানে 60টা প্রোডাক্ট 18 টাকা করে দিছো, 60 ইন্টু 18 প্লাস এখানে 90টা প্রোডাক্ট 16 টাকা করে দিছো, 90 ইন্টু 16 ইকুয়াল টু যা আসে ক্যালকুলেট করে তা বসাই দিবা। পারা যাবে না বাকিটুকু? টোটাল কত? 6080। ওকে, এটা হচ্ছে টোটাল কস্ট আর কি। সবার মাথায় ঢুকছে নর্থ ওয়েস্ট কর্নার রুলটা? পারবা? নর্থ ওয়েস্ট কর্নার রুল খুবই ইজি, কিন্তু নর্থ ওয়েস্ট কর্নার রুল সবচেয়ে সহজ, কিন্তু নর্থ ওয়েস্ট কর্নার রুল। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক নাকি? আজকে এতটুকুই থাকুক, আজকে অনেক বেশি পড়াই ফেলছি তোমাদেরকে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, ঠিক আছে? দেখবা যে কি আমরা কয়েক সপ্তাহের মধ্যে আমাদের সিলেবাস শেষ, এরপরে তোমাদের প্রচুর টাইম পাবা পরীক্ষার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আজকে এতটুকুই থাকুক। ফার্স্ট ডেতেই তোমাদেরকে একটু প্রেশার দিয়ে দিলাম আর কি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ও একটু আরেকটা কথা বলে দিই তোমাদেরকে,